হঠাৎ চুপ্পুকে নিয়ে যা হচ্ছে, হাটে হাঁড়ি ভাঙলেন ভারতের আর্মি চিফ। যে আর্মি চিফ 5 আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বন্ধমের জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবসময় হত্যাকাণ্ড চালাইছে। আয়নাঘর নম্বর 1 হচ্ছে যারা আয়নাঘর বানিয়ে লোকজনকে টর্চার করেছিল। মূল ভোটা হবে জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল বিবেকের কাছে যাওয়া একবার দুধ কলা থেকে সব পুষতেছেন আপনারা। সেনাপ্রধান তিনি এবার বেশ কিছু বিরোধী কথাবার্তা বলছেন, তবে কি এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাই তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা এতক্ষণ দেখছেন শিরোনাম, সামনে দেখবেন বিস্তারিত। শিরোনাম দেখে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ হয়েছিল আজকে এই ভিডিওটি, কতটা চাঞ্চল্যকর এবং কোন টপিক নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, আপনাদের সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো আমাদের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। দেখছি সুস্থ অর্গানাইজ শক্তিকে গড়ে তুলেছিল। যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো, আর্মি, এরা আওয়ামী ফ্যাসিস্টদের আশ্রয় দিল। প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্ট গুলোতে, তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত, কিছু নেতা, এমনকি পুলিশ ডিজিএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল। আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিব। কাউকে জন্য দায়ী করা গেছে? কেন করা যায়নি? ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হওয়া শুরু করে দেয় ডিজিএফআই এর পেইড এজেন্টরা। ওয়াকারের জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই। খারান হাইসানি, আমি না ঘোড়ায় হাঁটবো। ডিজিএফআই ভালো, খুবই ভালো। গোয়েন্দা ডিজিএফআই নাকি একাই গুম করে না, আরো সবাই করেছে। এই ডিজিএফআই অত খারাপ না, ডিজিএফআই ভালো, খুবই ভালো ছেলে। সন্ধ্যাবেলা আত্মুখ দিয়ে করতে পারছে, তাই না? যে আর্মি চিফ 5 আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে, হাসিনার বঞ্জামাই জন্য মেডিকেলি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে, যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে, যে শহীদের শরীরে বেধা 66% গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে। আমার কথা না, জাতিসংঘের কথা। সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে। রে খোদা, আমার উঠায় না, নয়তো দড়ি ফেলাও, বায়া উঠে যায়। এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে? এই বয়ান যারা বলে তারা কার প্রেরণা? এই বয়ান যারা বলে তারা কার পুতুল? তাদের কি নাচায় আমরা জানি। ছাগল নাচে খুঁটির জন্য, আর খুঁটিটা কি সেটাও আমরা জানি। বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি ঝামেলা এখন কে করেছে? এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো। সবচেয়ে বেশি ঝামেলা করেছে মোদী। আন্দোলন, বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছে নিজেই, প্রমাণ, অনুমান না। তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না, ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে। মোদীর আরো সমস্যা আছে। বিএনপি সালাউদ্দিন সাহেব কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পর ইন্ডিয়া পাওয়া যায়, সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পর ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। মোদীকে এটার জবাব দিতে হবে তো, ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো। হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া? আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা আমরা জানি। হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে জাতিসংঘ থেকে। আমরা করি নাই, প্রফেসর ইউনূস করে নাই, প্রফেসর ইউনূসের প্রশাসন করে নাই, করছে থার্ড পার্টি জাতিসংঘ। এইটার কোনো যদি কিন্তু নাই, এর সলিড এভিডেন্স হয় না। বাংলাদেশের আদালতে বেইজ্জতি, এটা মোদী ঠেকাইতে চায়। এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি। কিভাবে ঠেকাবে? একটাই রাস্তা আছে, প্রফেসর ইউনূসকে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া। প্রফেসর ইউনূসকে বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে। এইখান থেকে পাইছে সাহস, আবার আগের গৌর, আবার হেডং নিয়ে আমরা আসতেছি। টাকা পয়সা তো আছেই, সবাই কিনে ফেলবে। বলতেছি না, সবাইকে বলতেছি, বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ। ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। আপনি যত বড় রাজনীতিক দল হন না কেন, কোনো লাভ নাই। তিন আগে আপনি হুতারে ফেললেও আপনি বাঁচবেন না। তিন আগে হুতে যাবে, কিন্তু আপনি বাঁচবেন না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না, ফুল স্টপ। প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন, বিপ্লবী সরকার গঠন করেন। জন আকাঙ্ক্ষা সেটাই, বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন। 5 আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম, সেই হারানোর সময় আবার ফিরে আসছে। এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগে বিপ্লবী সরকার গঠন করেন। দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে, তাকে ধারণ করেন। বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দেবে, সবাই নির্বাচন করছে, দ্রুত নির্বাচন দিয়ে দেবে। বিপ্লবী সরকার গঠন করে 1 মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে। আপনারা নির্বাচন করেন সেখানে, সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে। নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙে দিয়া সেই নতুন সংবিধানের অধীন নির্বাচন হোক। আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন। আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর ইউনূস জাতির নেতৃত্ব থেকে যেন তারপরে বিদায় না নেন। তিনি যেন রাষ্ট্রপতির পদকে অলঙ্কৃত করেন। তিনি আসলে অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্য। আমরা ওনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না। আমরা কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি। একদিকে ভয়, অন্যদিকে সম্ভাবনা। যারা সত্যকে বিকৃত করছে, ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে, তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি, তারা আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুম কখনো টেকসই হয়নি, জুলুম কখনো টেকেনি, জালেম কখনো টেকেনি। প্রত্যেকটা ফ্যাসিস্ট শক্তির শেষ আছে, আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায়। আমাদের করণীয় একটাই,
হাসিনা তার দোসরদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা। আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না। আমাদের লক্ষ্য একটাই, ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা। আমরা জানি এই পথ সহজ না, বাধা আসবে, কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না, এটা আমাদের অস্তিত্বের লড়াই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি। এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না। আমাদের সাহসী হইতে হবে, সংগঠিত হইতে হবে। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? ইনকিলাব জিন্দাবাদ। আয়না ঘর নম্বর 1 হচ্ছে যারা যারা আয়না ঘর বানিয়ে লোকজনকে টর্চার করেছিল, মূল হোতা হবে জেনারেল ওয়াকারুজ্জামান, ইজ দ্য কমান্ডার ইন চিফ। তার ভেতরে ক্যারিসনে পশু খেতে এই আয়না ঘর ছিল। তিনি মানে 500 গজ দূরে থেকে এটা জানতেন না ভিতরে কি হতো, খোঁজ খবর নিতেন না। এটা তো অবিশ্বাস্য। সুতরাং আপনাদের মত চাই। আমি আপনাদের দুজনকে প্রশ্ন করছি, আপনারা কি মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামানকে অ্যাকাউন্টেবল করে এর অধীনে যারা যারা যে সমস্ত জেনারেলরা আয়নাঘর পরিচালনা করেছেন এবং যারা যারা মানুষ হত্যায় ইনভলভ ছিল, ইন্টারোগেট করেছে, টর্চার করেছে, সবাইকে একটা বিচারের ব্যবস্থা করে? ইউনূস সরকার শপথ গ্রহণের 2 সপ্তাহের ভেতরেই এই প্রসিডিওরটা শুরু হয়ে যাওয়া উচিত ছিল। হাসিনুর রহমান, আপনি কি মনে করেন? স্যার, আমি তো আরো কঠোর হবো। ভারত যেমন সাথে ব্যবহার করা হয়েছে, আমার সাথে ব্যবহার করা হয়েছে, আমাকে রাখা হয়েছে জেলখানা যেভাবে, আমার সেনাবাহিনী করে নাই স্যার। কেন তাদের কারণ না তারা আমাদের সিনিয়র, না ভারত আমাদের সিনিয়র, টু জুনিয়র, সেনাপতি টু জুনিয়র, তাদের কেন মারতে হবে? আমি পুরো বসে আমাদের চর্চা করা হয়েছে, ফ্যামিলি যদি চর্চা করা হয়েছে, মানসিক বা নানা রকম মানে মনে আমাদের লজ্জা লাগে আমাদের। বড় ব্যাপার না, মানুষ এখানে মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। এটা হবে কঠোর বিচার, এর মাপ পাওয়ার কোনো অবকাশ নাই। সেনাবাহিনীর ভিতরে রেখা বিচার করবেন, এসব সত্যি করার কোনো অবকাশ নাই। এখন যদি কেউ পলায় থাকে, এই দায়িত্ব নিতে হবে সেনাবাহিনী। সেনাবাহিনী চাই না খালি খালি কেন বদনাম নিচ্ছে। এমনি বিতর্কের মধ্যে আছি আমরা। আপনি চেক ব্যাক করেন অল গুম গুম, স্পেশালি এই সরকারের সময় আমি তো মনে করি 80% এবং 80% বেশি যাবে আর্মির গাড়ি দোষটা হবে। অতি উৎসাহী ছিলেন এবং যারা ভেবেছিলেন ওই সময়টা অতি উৎসাহী লোকজন এবং তারা ড্যামেজটা করছেন। এখন তো সব ডকুমেন্টে পুলিশ খুব চালাক, আমি পুলিশ খুব চালাক। যারা আমার অস্ত্রের মামাটা, অস্ত্রের সিদ্ধারটা, যদি সে অস্ত্রটা সে দিয়ে দিত পুলিশ আমার বুকে, আমি সে বসে অস্ত্রটা দিয়ে দেন। অন্যান্য অফিসাররা বলতেছিলেন পুলিশের ওই ওসি দেয় নাই, ওসি জানে একদিন ধামা পড়বে, সে অস্ত্রটা নিয়ে গেছে এবং সে চুরি করে রাখছে। একটা মেজর একটা ডকুমেন্ট যে আমি গুম হয়েছি। এখন স্যার বিচার হইতে হবে কঠোর দৃষ্টান্তমূলক, ভবিষ্যতে না হয়, এটি মাথায় রাখতে হবে। কেন আপনি কি মনে করেন ইউনূস সরকার, 1 নম্বর হচ্ছে কেন যারা যারা এই অপরাধগুলো করেছে তাদেরকে গ্রেফতার করে নাই? একটা ইনভেস্টিগেশন কমিটিও তৈরি করা হয় নাই। এতদিন কমিটি লাগার কথা না, প্রমাণ সবগুলো আপনারাই তো প্রমাণ। তারপরে ইউনূস সরকার কেন ওয়াকারুজ্জামান থেকে শুরু করে অল জেনারেল পুলিশের কিছু লোক ইনভলভ থাকে, তারা যেভাবে মানুষ হত্যা করেছে, এর বিচারের কোনো আয়োজন ব্যবস্থা তো পরে থাক, কোনো পরিকল্পনা কেন করে নাই? আপনার যেমন আপনি বলেন তাদের মনের ভিতরে কি আছে, ভয় কোথায় বা পলিসিটা কি? তারা কি হাসিনা সরকারের যারা যারা অত্যাচার করেছিল তাদেরকে রক্ষা করতে চান? কি পরিকল্পনা, কি উদ্দেশ্য, কেন করা হচ্ছে? স্যার, এই ভাঙা চূড়া বা এই অনৈতিক চিন্তা চেতনা ছিল বর্তমান কিউমদের, উনি ছিলেন বিজেপি ভাই হামিদের পরে এই ভদ্রলোক এই কাজগুলি করেন। ওনার অন্য চেতনা আছে স্যার, যার জন্য এটা করেছেন। উনি চান নাই বিচার হোক, জেনারেল ফয়েজ উনি চান নাই এদের বিচার হোক, তাই এটা ভেঙেছেন স্যার। আর মাইন্ডসেটটা চিন্তা করেন স্যার, উনি চান নাই এই অসৎ অফিসারদের বিচার হোক। এই চেতনা যারা ধারণ করে, যারা ছিল, সবার বিচার হওয়া উচিত। বুঝতে এমনকি আপনি কি মনে করেন যে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া করছে স্যার? অবশ্যই। আমি মনে করি স্যার, যারা মনে করে আমি লুকোচুরি করে 18 কোটি লোককে জিম্মি করে গেছে আয়নাঘরের নাম দিয়ে, তাদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। যদি মানে আমি কি বলবো স্যার, আমার কিছুই বলার নাই। খারাপ লাগে কেমনে মানুষ ধারণা করে এটা ভেঙে ফেলবো, লুকায় রাখবো। আপনি তো একটা করছেনই, ক্ষমা চান দেশের কাছে, তাও চান নাই। তাও তো নাই, র্যাব তো ক্ষমা চাইছে স্যার, র্যাব তো ক্ষমা চাইছে, ক্ষমা চাচ্ছেন না। ক্ষমা চাইলে হত্যা মামলা মাফ হয় না, ধর্ষণ এবং হত্যা মানুষের একটা সহানুভূতি থাকে স্যার ক্ষমা চাইলে। করেন হাসিন, আপনি আপনার বক্তব্য দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করছি। জনসাধারণের প্রতি আপনাদের কি পরামর্শ, আবেদন, তাদের কি করার? জনসাধারণকে বলবো যে যেভাবে ক্ষতিগ্রস্ত আপনারা নিকটস্থ থানায় আবেদন করেন। এটা আসলে নিঃস্ব বলি আলাদা বিচার করছে মিনি নাই, এইটা উচিত আবেদন করা। সরকারের উচিত যেভাবে বিচার করছেন আপনি জামাতদের টাকা ঢালছেন ইচ্ছা মতো, প্লিজ একটা ফাউন্ডেশনের কিছু করেন যেন এই লোকগুলো গ্রাম থেকে এসে যেন গাড়ি ভাড়া দিতে পারেন, একজন লয়ার দিয়ে দেন, কয়েকজন লয়ার দেন তাদেরকে সাপোর্ট করার জন্য। সরকার কোনো উদ্যোগ নেই ব্যাপারে যে কোন বিচার হোক, আমি মনে করি নারী সমাজ হওয়ার কথা না। আর দেখেন স্যার, সবাই জানে আমি কি কারণে আমাকে জেল দেওয়া হয়েছে বা কত রকম নির্যাতন। আজকে 6 মাস হয়ে গেছে আমি পেনশন পাই নাই। এরকম আমাদের সাথে বুঝতেছি না, আমরা আর কদিন বক্তব্য বন্ধ রাখবো?
আর তো 15 দিন 20 দিন 1 মাস তারপর তো ডাইরেক্ট প্ল্যান নেমে দেবো নাহলে আমার সাথে নামবো দেখি যে কেন ফেস করে। তো বিরোধী দলের সঙ্গে আপনাদের কথা হয়েছে, বিএনপি বা অন্যান্য দল তারা কি বলেন? ওনারা আছেন স্যার, আজকে দেখবেন, এর আগে তো আমাকে বলবেন না, আমরা ইনশাল্লাহ যথেষ্ট, আমরা যথেষ্ট, আমাদের সাথে আছে ছাত্র নতুন প্রজন্ম স্যার, কোনো অসুবিধা নাই, ভারতের কিচ্ছু কারো থাকবে না, ইনশাল্লাহ আমরা বিজয় হবো স্যার, আপনি দোয়া করবেন। আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলায় আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুলিশ্বাত করে দিতে হবে, বুলডোজার চালা। বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ব্যাংকে পা দিয়ে মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে 7 শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক, তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাইলে তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তাদেরকে আমি যদি জিগাই ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারেন, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? 7 বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বিএনপির মতো দল, যে দলটা আমি করি। বলবেন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িও যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, কিন্তু তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল, দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম, আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই, আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত। তার বাড়িটা না ভেঙে দিচ্ছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনূস সাহেব যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, এ ডে মাথা। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখেন। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এইটাকে একটা দেশের আর্মি হওয়া উচিত? এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি? এমনকি দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু
চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল, তাইলে আপনারা কিসের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এদের একটা দল হইতে পারে, এই দলটাকে আমি ঘৃণা করি। কিন্তু ভালো মানুষেরও কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মুক্তিযুদ্ধ ছাড়বো না, গণতন্ত্র ছাড়বো না, এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না, এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের কাপড়, শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে গরিব মানুষের সন্তানের হাতে বই, পাখি সব পরের রাতি পড়লো, কারণে কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে আরো সাধারণ মানুষের ছেলেদের হাতে থাকবে কায়দা, থাকবে আলিফ দিয়ে দেশে, অথবা থাকবে সিভারা, থাকবে আলহামদুলিল্লাহ, আরো বড়দের সন্তানদের হাতে হয়তো বা এবিসিডিও থাকবে। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ শিরু সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি? যে দেশে মানুষ বুবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা, আপনিও বানাইছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন। এখন দেখলাম আবার সুপ্রিম কোর্টে এটা শুরু হচ্ছে, হিজাব যে পরে সেও আমার মা, সেও আমার বোন। আমার কথা শুনেন, হিজাব যে পরে না সেও আমার মা, সেও আমার বোন, যে শাড়ি পরে চলে সেও আমার মা বোন। সমস্ত মেয়েদের যার যার পোশাক পরার অধিকার আছে, অবশ্যই অবশ্যই সবার অধিকার আছে। এটা বাংলাদেশ, এটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলাদেশ। সিলেটের এমসি কলেজে একজন ছাত্রের উপরে ছাত্র শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু। এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তা না, অনেক আছে, অনেক আছে। গত বেশ কয়েক বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল, তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বের স্কোপ ছিল না বলে তারা এই কাজগুলো হয়তো করে উঠতে পারেনি। কিন্তু ছাত্র শিবির, আমি রিপিট করছি, খুব বেশি আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের মতো তুলনায় নয়। ছাত্রদল বা ছাত্রলীগ যেরকম দখলদারিত্বের চেষ্টা করেছে, প্রতিপক্ষের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম হামলা করেছে, ছাত্র শিবির একেবারেই আলাদা কিছু নয়। তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্য 90s-এ এবং 2000-এর পরও আর্লি 2000s-এও বহু জায়গায় একই রকমের ঘটনা তারা ঘটিয়েছে। সুতরাং নামের সাথে ইসলামী থাকা ডাজন্ট নেসেসারিলি মিন তারা খুব ইসলাম মেনে চলে। যাই হোক, এমসি কলেজে যা হয়েছে এখন কেউ প্রতিবাদ করতেই পারে এবং অনিবার্যভাবে আমার কমেন্ট বক্সে গালিগালাজ শুরু হয়ে যাবে। এটা নিয়ে আমি একদিন আলাদাভাবে কথা বলবো, আমার গালি দেওয়ার সমস্যা নেই। কিন্তু শিবির গালি দিচ্ছে, শিবিরের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে কিছু বললেই গালি দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে আসবো। এমসি কলেজে কি হয়েছে? এমসি কলেজের ব্যাপারটা এইরকম, আমি একটু পড়ি, খুব বিস্তারিতভাবে এসছে অনেক জায়গায়, একটু পড়ে রাখা দরকার আছে। কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটু নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার উপরে হামলা হয়েছে। শিবিরের হামলায় গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী। আমি দৈনিক ইনকিলাব থেকে পড়ছি। এছাড়া আঞ্জুমানে তালমিজ ইসলামীর একজন দায়িত্বশীল তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা, পিঠ ও ডান পায়ে কয়েক জায়গায় জখম হয়েছে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করা হয়েছিল বলে জানানো হয়। এক পর্যায়ে তাকে টেনে হিস্ট্রে রুমের বাইরে রেখে চলে যায় হামলাকারী শিবির নেতাকর্মীরা। তারপরে তাদের এবং তার রুমমেট জুনেদের মোবাইল ফোন ও মানি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। ব্যাপারটা এইরকম। মিজানুর রহমান রিয়াদ বলছেন তিনি প্রথম ব্লকের 101 হলের 101 নম্বর কক্ষের বৈধ আবাসিক শিক্ষার্থী। তার রুমমেট জুনেদ বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। উনি বলেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, এই সময় দরজায় আঘাত হয়। এই সময় এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে 10-12 জন শিবির কর্মী রুমে ঢুকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দেয় রিয়াদকে। তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস? কোনো উত্তরে তোয়াক্কা না করে তাকে চড়-থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করেন নাজমুল ও সালমান, সবার নাম যিনি ভুক্তভোগী, যিনি আহত তিনি বলেছেন। রিয়াদের রুমমেট জুনেদ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়, রড দিয়ে পেটানো হতে থাকে। এক পর্যায়ে শিবির কর্মী, জায়গাটা ইন্টারেস্টিং, আদনান বলেন তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নে, এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করে। এ সময় বাইরে থাকা জুনেদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হন। শিবিরের নেতাকর্মীরা রক্তাবস্থায় তাকে বাইরে টেনে ফেলে রেখে চলে যায়। তারপরে যা যা ঘটেছে আমরা বুঝতে পারি।
বিভিন্ন বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। শিবির, কেন্দ্রীয় শিবির যা করেছে সেটা তাদের একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে আমি একটু পড়তে চাই, উইচ ইজ ইন্টারেস্টিং। করারই কথা ছিল এবং এর চেয়ে আলাদা কিছু হবে তা মনে করিনি। ওনারা বলছেন, সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ। তারা বলছেন, একটা ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আমি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে পড়ছি। তারা যৌথ বিবৃতিতে বলেন, এমসি কলেজে মানে প্রশাসনের উদ্যোগে বইমেলার হচ্ছে, এখানে 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ রুদ্র সেনের নামে ছাত্র শিবিরের একটা প্রশাসন স্টল রয়েছে। নেতৃবৃন্দ সারাদিন ওখানেই ছিল বলছেন। সেখানে কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালমিজের কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে শিবিরের সম্পৃক্ততা নেই। তারা দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালমিজের কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে, মানে এই দুই গ্রুপের মধ্যে ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে, ওখানে শিবির নেই। তিনি বলছেন, তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় ছাত্র শিবিরের উপর অভিযোগ উত্থাপন করেছেন পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগকে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। ছাত্রলীগের সহযোগিতা ও তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী তার সাথে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে আঘাতের ঘটনায় 2 জন আহত হয়। কিন্তু এই ঘটনাকে ছাত্র শিবিরের সাথে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তার মানে একজন মানুষ যিনি আহত হয়েছেন, ক্রসফায়ারের মতো ঘটনা। ক্রসফায়ারের ক্ষেত্রে হত্যা করে, গল্প হয়, তারপর বলা হয় তার নামে এতগুলো মামলা আছে, এখানে অস্ত্র পাওয়া গেছে, এখানে ধারালো অস্ত্র, বন্দুক, গুলি পাওয়া গেছে। ঠিক একই রকম ব্যাপার, ছাত্রলীগের সাথে তার সহযোগিতা এবং তথ্য সরবরাহ করা হয়, একটু অপরাধ তাকে দিয়ে দেওয়া হলো, তার জন্য অন্যরা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তারা বলতে চাচ্ছেন। এরপর যেটা হয় আর কি, তারা অনেক ভালো ইত্যাদি ইত্যাদি, মানে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এসব খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার, খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার। আমরা খেয়াল করব এটা যে এই দফায় হয়নি তা না। আমি 26 সেপ্টেম্বর 2024 চট্টগ্রাম কলেজে শিবিরের হামলা ছাত্রদলের 9-10 নেতাকর্মী আহত। এখানে আমি একটু পড়ি, চট্টগ্রাম কলেজের শিবিরের হামলা ছাত্রদলের অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে 2 দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহত হয়েছেন। এক ছাত্রদল কর্মীকে মারধর করেছিল শিবির, তার প্রতিবাদ করতে ছাত্রদলের লোকজন গিয়ে প্রিন্সিপালের কাছে গেছেন। এই খবর পেয়ে শিবির যে কেন প্রিন্সিপালের কাছে যাবে সেটার জন্য তারা পরে বেরোনোর পর তাদেরকে ধরে হামলা করে। যথারীতি এই হামলার ব্যাপারেও তারা তাদের কোনো দায় আছে বলে স্বীকার করেনি। যে জায়গাটা একটু যেতে চাই, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ছাত্র শিবির, মানে তাদের স্টেটমেন্টটা আমরা যদি কেন্দ্রীয় স্টেটমেন্টটা যদি দেখি, মানে শুরুতেই সরে যাওয়া, শুরুতেই দায় অস্বীকার। আমি একদম এটা আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দেখেছি এবং এটা দেখা না, মানে আওয়ামী লীগকে তো অনেকে, আপনাদের যারা শুনছেন তাদের অনেকের চাইতে আওয়ামী লীগের টপ অনেক নেতাকে আমি অনেক কাছ থেকে দেখেছি, দীর্ঘদিন বছরের পর বছর পাশাপাশি বসে টকশো করেছি। সো তাদের কথা না আমার খুব পরিষ্কারভাবে জানা আছে, মনে আছে। বহু জায়গায় এই যে তদন্ত ছাড়া কথা বলা হচ্ছে, না জেনে কথা বলা হচ্ছে, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, একদম এগুলো আওয়ামী লীগের কথা। তার মানেটা ব্যাপারটা এরকম দাঁড়ালো, পুলিশি তদন্ত ছাড়া, আচ্ছা তদন্ত হইলো, তারপরে দেখেন আমি শিবিরকে যুক্তি শিখিয়ে দিতে পারি, ধরে নিলাম তদন্ত হলো, চার্জশিট হলো, তারপর শিবির কি বলতে পারে, ওর কি বিচার হয়েছে? বিচার শেষ হওয়ার আগে কি কাউকে দোষী বলা যায়? কারণ চার্জশিটে যদি দোষী বলা যায় তাহলে তার বিচার হওয়ার কথা ছিল না। এবং বহু সময় আদালতে গেলে চার্জশিট গৃহীত হয় না, এবং চার্জশিট গৃহীত হলেও পরে বিচারের পর দেখা যায় চার্জশিটের উল্টো ফল হয়েছে হয়তো। আচ্ছা, লোয়ার জুডিশিয়ারিতে রায় হলো, এরপর তো আপিল আছে, তার মানে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত কাউকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। শিবিরের যুক্তিটা, তাদের কেন্দ্রীয় শিবিরের যুক্তিটা এইরকম। অথচ হতে পারতো তারা এটাকে কগনিজেন্সে নিতে পারতেন, নিয়ে তারা তাদের জায়গা থেকে এটা দেখতে পারতেন, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, যেটা আমরা অন্তত বিএনপির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখেছি, বিএনপি তার মধ্য এবং নিম্ন পর্যায়ের কিছু মানুষজনের নানা রকম অপরাধে জড়িয়ে পড়া, চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো কগনিজেন্সে নিয়ে 1000-2 মানুষকে বহিষ্কার করেছে। ইভেন সম্প্রতি কুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে একজন নেতাকেও তারা বহিষ্কার করেছেন। একই রকম ঘটনা শিবিরের জায়গা থেকে হতে পারতো, হলে অন্তত এটুকু মনে হতো যে তারা এটাকে ওন করছেন না। কিন্তু এখন মনে হলো যে এই অন্যায় অপরাধকে তারা ওন করছেন। নট অনলি দ্যাট, একজন ভিকটিমকে তারা স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন, তার সাথে ছাত্র লীগের যোগাযোগ আছে এবং তিনি ছাত্রলীগকে তথ্য সরবরাহ করেন। কেন্দ্রীয় শিবিরের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই কথাটা বলছেন। একজন মানুষকে হামলার জন্য জায়েজ করে তোলা, শিবির অপবাদ দিয়ে শিবিরের সাথে যুক্ত আছে বলে যেমন আবরার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছিল, আবরার ফাহাদের কথাও আসলে স্মরণ করিয়ে দেয়। এখানে ছাত্রলীগের সাথে যোগসাজশ আছে বলে তাকে পেটানো যাবে, তাকে তার রক কেটে দেওয়া যাবে, সেটাকে তারা এক ধরনের এন্ডোর্স করছেন। মজার ব্যাপার, তাত্ত্বিকভাবে বলছি, ছাত্রলীগ হয়েও যদি কোনো সাধারণ ছাত্র একজনকে পেটাতে যায় এবং পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি হওয়ার মতো পেটায়, সেটাও গর্হিত অন্যায়। সেটাকেও তার ছাত্রলীগের সাথে যোগসাজশ বা তথ্য পাচারে নিয়ে মেলানো হাস্যকর ব্যাপার। এটা হতে পারে না,
শিবিরকে মনে রাখতে হবে। আর সব প্রতিষ্ঠান যেই হোক তাদের নামের সাথে ইসলাম আছে, জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। ইসলাম সাথে নিয়ে ব্র্যান্ড ব্যবহার করে, রাজনীতি করে, জনগণকে ইসলাম ব্যবহার করে নিয়ে এসে সামনে রেখে রাজনীতি কতগুলো ডিফারেন্স তৈরি করতে হয়, কতগুলো ঝুঁকিও আছে। এই হচ্ছে ঝুঁকিগুলো। আর কে কি করেছে ইজ নট এট অল এ ম্যাটার। মিথ্যাচার শিবিরের দিক থেকে নেওয়া সঠিক না। ও ছাত্রদল করলো না ছাত্রলীগ করলো, ওর চাইতে ওই যুক্তি দিয়ে শিবির আসলে দাঁড়াতে পারবে না। ছাত্রদল না ছাত্রলীগ ক্যাম্পাসে কী করলো, ওর বিরুদ্ধে কী করলো, ওটা শিবির করতে পারে না। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা রাজনীতির একটা ইউএসপি থাকে, ইউনিক সেলিং প্রপোজিশন থাকে। ওরা সততা বিক্রি করেন মানুষের কাছে, ওরা সততা ফেরি করেন, ইসলাম ফেরি করেন। তারা ইসলামী জীবন আদর্শে জীবন গঠন করেছেন এবং সেটা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছেন বলছেন। তারা এসব করলে কিন্তু চলবে না। অথচ তারা দেখছি বরং আমাদের সনাতন দলগুলোর তুলনায় বরং ভিন্নভাবেই আরও বেশি প্রতারণামূলকভাবে তাদের রাজনীতি চালাতে চেয়েছেন। এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর প্রতিবাদ করেছেন, বিচার চেয়েছেন। এবং আমি ফেসবুকে দেখেছি, উইচ ইজ ভেরি রাইট, আমি যাদেরকে শিবির প্রতি সিম্প্যাথাইজারও মনে করি, ফেসবুকে কিছু অ্যাক্টিভিস্ট আছেন যাদেরকে আমি দেখি, আমি আমার সামনে আসলে আমি তাদের পোস্ট পড়ার চেষ্টা করি। আমি দেখলাম যে তারাও শিবিরকে এই ব্যাপারে, শিবিরের এই ঘটনার নিন্দা করেছেন এবং সেটার বিচার চেয়েছেন, এটার দ্রুত বিচার হওয়ার কথা বলেছেন। অথচ শিবির এটা অস্বীকার করছেন। ডিনায়াল হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রোগ। এটা যেই করবে সে আসলে শেখ হাসিনা হয়ে যাবে। এটা বিএনপি করলেও শেখ হাসিনা হয়ে যাবে। আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ শেখ হাসিনা হয়ে উঠুক, শেখ হাসিনার রাজনীতি করুক, সেটা কোনোভাবেই চাই না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।